দরজা জানলা বন্ধ করে মৈথিলির চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে। সত্যি কথা বলতে কি, মাথা কাজ করছে না, কিছু ভাববার পরিস্থিতিতেই নেই। একটা আতঙ্ক রাস্তার খেপা কুকুরের মতন তাড়া করে চলছে অনবরত। কি করবে এখন? বাড়িতে বলে কোনো লাভ হবে না। মা একে হাইপার টেনশনের রোগী, তার উপর ওনার চিন্তাধারা ভীষণ গোড়া। এসব বললে সমস্ত দোষ মৈথিলির উপর চাপিয়ে হায় হায় করবে। বাবা বুঝলেও বুঝতে পারে, কিন্তু কোন মুখে এসব বলবে বাবাকে? আর কৌশিক, বিয়ের সম্বন্ধ ঠিকঠাক হওয়ার পর ওরা যখন ডেটিং করছিল, তখন কৌশিক প্রথম দিন পুরোপুরি ক্লিয়ার করে বলেছিল, দেখো, প্রত্যেক মানুষের কিছু ভালো লাগা মন্দ লাগা থাকে, আমারও আছে। আমার ভালো না লাগার মধ্যে যেগুলো পড়ে, যদি সেগুলো আগে বলি, তাহলে আমি মিথ্যে বলা পছন্দ করি না বদামো, নোংরামো। কিছুটা কনফিউজড হয়েছিল মৈথিলি, জানতে চেয়েছিল নোংরামো বলতে একটি মেয়ের বা ছেলের অতিরিক্ত সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অবাধ যৌন সম্পর্ক, ভালোবাসার নামে দেহের প্রয়োজন মেটানো, জীবন উপভোগ করার নামে শুধুই শরীরই উত্তেজনায় মাতা। হেসেছিল মৈথিলি। আমার চোখের সামনে পশ্চিমের দেশের সি বিচগুলো ভেসে উঠল। তোমার মনে হয় আমাদের দেশে এমন হয় না? অবশ্যই হয়। এসব ব্যাপারে আমাদের দেশ কিন্তু অনেক ওপেন মাইন্ডেড ছিল একটা সময়। সাময়িক যৌন মিলন অপরাধের কিছু ছিল না। কামসূত্র আমাদের দেশেই রচিত হয়েছিল এবং মন্দিরের কারুকার্যে এসবের নিদর্শন পাওয়া যায়। কথাটায় ও যেন ধৈর্য হারালো। একরকম হতাশ হওয়ার ভঙ্গিতেই বলল, মৈথিলি, আমি কোনো আর্গুমেন্ট করতে চাইছি না। কোনটা ঠিক বা কোনটা ভুল এ নিয়ে আমার পয়েন্টও প্রুফ করতে চাইছি না। আমি আমার পছন্দ অপছন্দটা বলছি। আমার তোমাকে ভালো লেগেছে, হতে পারে তোমার মত আলাদা, যা আমার সঙ্গে মেলে না, কিন্তু আমি এমন একজনকে কখনোই বিয়ে করতে চাইব না যার চরিত্রে কোনো দাগ আছে। আমি জানি তোমার সেরকম কিছু নেই, তাই এ নিয়ে অযথা জিজ্ঞাসাবাদ করে আমি তোমাকে ছোট করতেও চাই না। আমি জাস্ট নিজের মত শেয়ার করলাম। মৈথিলি চুপ করে থেকেছে। মৈথিলি চাইলে বলতেই পারত উন্মেষ ওর প্রাক্তন, এমন একজন প্রাক্তন যাকে চিনতে ভুল করেছিল কাঁচা বয়সের দোষে। একটা লম্পট ছেলে, যার না ছিল ক্লাস না পারিবারিক শিক্ষা, একটা মোহে একরকম জড়িয়ে গিয়েছিল ওর সঙ্গে। যদিও সময় থাকতে মাকড়সার জালের আগ্রাসন থেকে বেরিয়ে আসতে পেরেছিল। বলতে পারত, কিন্তু বলতে পারেনি, কারণ মৈথিলির সে সময় কৌশিককে খুব ভালো লেগে গেছে। কৌশিক একজন প্রকৃত ভদ্রলোক। ওর কফি খাওয়ার ধরন, ধীর স্পষ্ট উচ্চারণে কথা বলা, গাম্ভীর্যের ভিতরের একটা আন্তরিক হাসি, চোখ সরু করে মৈথিলিকে দেখা, আর একটা টিপ্পণীতে মৈথিলির চরিত্রের হাস্যকর দিকগুলো মস্করার ছলে প্রকাশ করা, এসব বড় আকর্ষণ করছিল মৈথিলিকে। মৈথিলি কোনোভাবে কৌশিককে হারাতে চাইছিল না। হারাবার একটা বড় কারণও যে ছিল, তা হলো অতীতের কিছু টুকরো মুহূর্ত, যা কিনা পড়ে কৌশিকের অপছন্দের তালিকায়। তখন মৈথিলি একটি বারের জন্য ভাবেনি ওই টুকরো মুহূর্তগুলো একে একে জুড়ে এক বিশাল পাহাড় হয়ে বুকে চেপে বসবে মৈথিলির। ফোনটা বাজছে, সারা শরীর থরথর করে কেঁপে উঠল মুহূর্তে। উন্মেষের ফোন। কি ভয়ঙ্কর মুখের ভাষা ছিল উন্মেষের। ভদ্র পরিবেশের লোকজন এমন গালিগালাজ দিয়ে বেড়ে ওঠে কি? প্রথম মনে হতো বুঝি এটাই ট্রেন্ড, একটা আধুনিকতা, কিন্তু পরে বুঝতে পারছিল পচন জীব দিয়ে শুরু হয়, তারপর মন মস্তিষ্কে ছড়ায়। যা ভাবো তাই বলো এবং তা করার প্রবৃত্তিও রাখো। নইলে একটা বন্ধুর সঙ্গে তর্কাতর্কি হতে ও কি করে বন্ধুর বোনকে টেনে এনে নোংরা গালি দিতে পেরেছিল? ফোনটা কেটে যাওয়ার শেষ মুহূর্তে রিসিভ করল মৈথিলি। হাত আর গলা একই সঙ্গে কাঁপছে। হ্যালো। ফোন ধরতে দেরি হলে এবার অ্যামাউন্ট বাড়বে সুইটি। বর তো শুনেছি 24 লাখের প্যাকেজে ঢুকেছে, সঙ্গে গাড়ি, ফ্ল্যাটটা শুনলাম রেন্টে দিয়ে সে বাবার বাড়িতে থাকছে। বুকে হাতুড়ি পড়ছে, প্রাণ গলার কাছে আটকে। অনেক কষ্টে নিজেকে সামলে বলল,
কি বলতে চাইছো কি? মাত্র তো 1.5 লাখ চাইছি, 30-30 করে অনলাইনেও পাঠাতে পারো। আর কেস দিতে চাইলে ব্লু ফ্লাওয়ার ক্যাফেতে চলে এসো কাল সন্ধে 6টায়। হ্যালো অপাস ফোন ডিসকানেক্ট করেছে। ফোন রেখে মৈথিলি অসাড় শরীরে বসে। ঘন্টার আওয়াজ আসছে। মৈথিলির শাশুড়ি মধুশ্রী সন্ধ্যা দিচ্ছেন নিশ্চয়ই। রোজ দিন এ সময়তেই উনি ঠাকুরকে ধূপ দেখান, তারপর সব ঘরে ধূপ ঘোরান। মৈথিলি বিছানা থেকে উঠতে দরজায় টোকা পড়ল। ঘরের দরজা খুলতে মধুশ্রী মুখ বাড়িয়ে বললেন, ঘুমুচ্ছিলি নাকি রে? হাতে তার ধূপ। মৈথিলি মাথা নেড়ে বলল, না। ঘন্টা বাজাতে বাজাতে উনি পাশের ঘরে গেলেন, আর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো কৌস্তব। একেবারে বুনো ষাঁড়ের মতন বৌদিকে ধাক্কা মেরে সে বৌদির ঘরে ঢুকে তার বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে বলল, খিদে পেয়েছে। অন্যদিন ওর এমন উৎপাতে হাসি পায়, কপট রাগ দেখিয়ে এক একদিন কানমোলা দেয়, কিন্তু আজ ভালো লাগছে না, বিরক্ত লাগছে। কৌস্তব সবে 12 ক্লাস পাশ করে কলেজে ভর্তি হয়েছে। কিছু কিছু ছেলে থাকে যাদের মধ্যে সারল্য ও ছেলে মানুষই অনেক দিন জীবিত থাকতে পারে, কৌস্তব সেই দলের। আবার কিছু কিছু ছেলে থাকে যাদের শৈশবেই শিশুসুলভ মনোভাব বিদায় নেয় এবং সে যৌনতা আর ধোঁকাবাজির নেশায় উন্মত্ত হয়ে ওঠে, যেমনটা উন্মেষ। একভাবে দেওরের দিকে তাকিয়েছিল মৈথিলি। কৌস্তব উঠে বসে বলল, দাও না কিছু খেতে। ওপাশের থেকে মধুশ্রী বললেন, কৌস্তব, রুটি করা আছে, ছন্দামাসিকে বল আলু ফুলকপির তরকারি গরম করে দেবে। কৌস্তব ঠোঁট ফোলালো, গা পিত্তি জ্বলে। তুমি আর মা দুটোই রাক্ষস। ও উঠে চলে যাচ্ছিল। ওর কাঁধে চাপ দিয়ে ওকে বিছানায় বসালো মৈথিলি। বলল, হাত মুখটা ধো, আমি এগরোল বানাচ্ছি। রান্নাঘরের কোনো কাজ করার মতো অবস্থায় নেই আজ, খালি কান্না আসছে। 1.5 লাখ টাকা কোথায় পাবে? বিয়ের গয়না বিক্রি করে দেবে, কিন্তু যদি কেউ সে গয়না দেখতে চায় তখন দেখাতে না পারলে কি উত্তর দেবে? বাবার কাছে চাইবে, কিন্তু কারণ জানতে চাইলে কি বলবে? কৌশিকের কাছে চাইলেও তো সে কারণ জিজ্ঞেস করবে। অন্যমনস্ক মন মোটা একটা পরোটা বেলে তাওয়ায় গোলা ডিমের ওপর ফেলল। মোটা মোটা শসা আর পেঁয়াজ কেটে পুর ভরল মাঝে। প্লেটে রাখার সময় লজ্জা করছিল, এটা খেতে খুব বাজে হয়েছে, পরোটাটা কাঁচা নেই তো। ভাবতে ভাবতেই কৌস্তব রান্নাঘরে ঢুকে এগরোলটা ছো মেরে নিয়ে নিল। একটা কামড় বসিয়ে 2 চোখ বুজে চিবোতে চিবোতে বলল, ওয়ান্ডারফুল বৌদি ডিয়ার। চোখ ঝাপসা হয়ে আসছিল মৈথিলির। ছেলেটা কি সত্যি ভালোবাসে ওকে? নইলে এ অখাদ্য কারো ভালো লাগে? বৌদিকে ভালোবাসে, তাই বৌদির ভালোটার মতো খারাপটাও ওর প্রিয়, এমনকি সবাই ভাবে। কৌশিক কি মেনে নেবে ওর বিগত জীবনের কিছু অপদার্থতা, বোকামি, ভুল? কৌস্তব খাওয়া সেরে মৈথিলির বিছানায় গড়াচ্ছিল। হাতের কাজে নিজেকে ব্যস্ত রেখে সব কিছুর স্বাভাবিকতা বোঝাতে চাইছিল মৈথিলি। একটা ডাস্টিং কাপড় দিয়ে ড্রেসিং টেবিলের কাঁচ মুছছিল, আর সে মুহূর্তে বেজে উঠল ফোন। ফোন বিছানায়, ঠিক কৌস্তবের পাশে। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে মৈথিলির কপালে, সারা শরীর আড়ষ্ট। কৌস্তব ফোনটা যদি ধরে। কৌস্তব ধরল। ফোন কানে চেপে চিত হয়ে শুলো সে। তারপর বিজ্ঞ গলায় বলল, আপনি কে বলছেন? আমি আপনাকে চিনতে পারছি না। তারপর আবার উপুর হয়ে শুয়ে বলছে, না দেব না। কি করবি তুই? ভুরু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে ব্যাপারটা বুঝতে পারল মৈথিলি। এ ওর চেনা বাচনভঙ্গি। এভাবে ও কার সঙ্গে কথা বলে তা মৈথিলির জানা। কৌশিক ওর থেকে 12 বছরের বড়। ভাইকে ছেলের মতো দেখে ও। ভাই ও দাদার সঙ্গে সোহাগটা বেশিই করে। ফোন এগিয়ে দিয়ে কৌস্তব বলল, প্রেম করো প্রেম, আমি অন্য ঘরে চলে গেলাম, এখানে তো আর অঙ্ক হবে না। মৈথিলি হাসির চেষ্টা করে মাত্র। বুকের ভার ভাব কমে না কোনো মতে। ফোন কানে চাপলে অপাশ থেকে কৌশিক বলে, দেওরটিকে অ্যাসিস্ট্যান্ট করেছো মনে হচ্ছে। তা ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য বুঝি এবার মিস্টার কৌস্তবের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? হাসতে গিয়ে চোখে জল চলে আসে। হ্যাঁ, তাই করো এবার থেকে। দিনরাত বৌদির গা ঘেঁষে থাকবে ছেলে। আমার তো ভাই নেই, ওকে পেয়ে সেই ভাইয়ের শখ মিটে যায়।
কত বকি, মুখ করি এক একদিন, এমন মুখ নিচু করে থাকে যে কথা বলতে বলতে ফোনেই হাউ হাউ করে কেঁদে ফেলল মৈথিলি। কৌশিক ব্যস্ত হয়, ও মা, ও কি কাঁদছো কেন? মা বুঝি কিছু? না গো না, কেউ কিছু বলেনি, কিন্তু আমি এক এক সময় কৌস্তবকে বকাবকি করে ফেলি, পরে বড় খারাপ লাগে। তা বৌদি ছোট দেওরকে বকলই বা, তাতে কি? এ বুঝি কাদার বিষয় হলো? কৌস্তব কিছু মনে করে না, করলে আমায় ঠিক নালিশ করত। ওকে চিনি কি না, ওর সব দাদার কাছে বলা চাই। তুমি একেবারে ওর উপযুক্ত বৌদি হয়েছ, হাফ ম্যাড পাবলিক। তা দেখো, তোমার পুত্র দেওর যখন বউ নিয়ে ঢুকবে তখন এই ভাবটি থাকলে হয়। কৌশিক নিজের কথায় নিজেই জোরে জোরে হাসছে। পাড়ার কাকিমাদের চুগলির মতন শোনাচ্ছিল ওর টিপ্পনি। নিজেই বলল সে কথা। একেবারে মাসিমা মার্কা কথা হয়ে গেল বলো। আচ্ছা বাদ দাও, বলো দেখি কোন ফুল নেই তোমার জন্য, লিলি না জারবেরা? ফুল? হঠাৎ কি খেয়ালে? কেন, বলছিলে যে ঘরের ফ্লাওয়ার বাসে লাগবে। ও আর্টিফিশিয়াল? তোমার পতিদেব যে টিউলিপ বাগানে নেই দেবী। কিছুক্ষণ ভেবে মৈথিলি বলল, আমাদের রুমের কালার পিচ, যেটা ডার্ক শেডের সেটাই নাও। ডিনারে বাইরে যাবে? আজ ইচ্ছে করছে না, তুমি নয় একটা মাটন বিরিয়ানি আনিয়ে দিও। বিকেলে কৌস্তবটা খেতে চাইল, কি যে বাজে করে এগরোল বানিয়েছি। কৌশিক হাসছে, বলল ঠিক আছে। রাতে বিছানায় কাঠের মতো শক্ত হয়ে পড়ে রইল মৈথিলি। আজ কৌশিকের স্পর্শ কোনোরকম উত্তেজনা জাগাতে পারল না। বুকের ভিতরটা হা হা করছে, কানে লাগাতার ভাসছে 1.5 লাখি আবেদন। উন্মেষের গলা, একটা বিকৃত হাসি, অজস্র কুটিল চিন্তা, কি করবে। উন্মেষের ফোনে ওর আর উন্মেষের কিছু ছবি আছে। উন্মেষ চুমু খেয়েছিল মৈথিলিকে। মৈথিলি জানেও না ও কবে তার সাক্ষী মোবাইলের মেমোরিতে ঠুসে রেখেছিল। হ্যাঁ, সে সময় যেন বয়েই গিয়েছিল মৈথিলি। সবাই প্রেম করছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, কেবল মৈথিলি ফাঁকা। মনে হলো প্রেম না করলে বুঝি নিজের অস্তিত্বই সংকটে পড়বে। নিজেকে জানার জন্য অন্তত একজন পুরুষ মানুষের ছাড়পত্র আবশ্যিক। তাই কিছুটা শীর্ণ চেহারার বখাটে ছেলেটা যখন কিছুদিন ঘুরঘুর করল, বারবার তাকানো আর কথা বলার প্রয়াসের মাধ্যমে নিজের কৌতূহল প্রকাশ করল, তখন একরকম বিহ্বল হয়ে উঠল মৈথিলি। এটাই তো চেয়েছিল, একজন পুরুষের কাছে তার নারীত্বের স্বীকৃতি। অপেক্ষা ছিল ও তরফ থেকে একটা প্রস্তাবের, তাও এলো। একেবারে রঙিন খামে একটা রং চঙে কার্ড, যেখানে আই লাভ ইউ লেখার ধরন মুহূর্তে তার রুচির জবাব দেয়। সে সময় মৈথিলির ওর ওই ধরনটিকে সারল্য বলে মনে হয়েছিল। ওর দেওয়া ডার্ক চকলেটের প্যাকেট দেখে মনে হয়েছিল কেউ বুঝি ওর নাম জপে তার ভিতর ভরেছে কষাটে মিষ্টত্ব। শেষে হাতে হাত ধরে ঘোরা, ফুচকা রোল থেকে গাছের আড়ালে কিছু উত্তেজক স্পর্শ। তখন কি এত দূরের ছবি কল্পনা করেছিল মৈথিলি? ভেবেছিল কি সুধা একটা সময় গরলে রূপান্তরিত হতে পারে? কৌশিক বুঝি বা অস্বস্তিতে পড়ল স্ত্রীর বিরাগ দেখে। জিজ্ঞেস করল, আর ইউ অল রাইট? অস্ফুটে স্বর বের হয় মৈথিলির গলা দিয়ে। কোনো ব্যাপারে কি স্ট্রেসড? তোমার বাবার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মা ভালো আছে। আসলে আমার বড় ক্লান্ত লাগছে আজ, জানি না কেন, হয়তো ঘুমোলে ঠিক হবে। ওকে দেন স্লিপ। কৌশিক মাথায় হাত রাখে, চোখ বুজে মৈথিলি। নিজেকে যদি কোনো কঠিন শাস্তি দেওয়া যেত তবে এ মুহূর্তে তাই দিত। আবার ভাবে, যদি ও ছবি উন্মেষ দেখিয়ে দেয় কৌশিককে, তবে কি হবে? যদি মৈথিলির কাছে এমন কোনো ছবি আসে যেখানে কৌশিক কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ, তখন মৈথিলি কি ছেড়ে দেবে কৌশিকের হাত? ভেঙে দেবে বিয়ে? কেন? কোনো মানুষের অতীত থাকতেই পারে, সে কখনোই ফাঁস হয়ে দাঁড়াতে পারে না যদি না সে বর্তমানে দাঁড়িয়ে নিজের অধিকার দাবি করে। এখন উন্মেষের না আছে কোনো অধিকার, না কোনো আবেগজনিত সম্পর্ক। তবে ওকে ভয় পাওয়ার কি কোনো প্রয়োজন আছে? আছে, কারণ কৌশিকের বিয়ের আগের শর্ত। সে সময় চুপ ছিল মৈথিলি, আজ ওই নীরবতা গলার কাঁটায় পরিণত হয়েছে। বিয়ের আগে যদি সব খোলাখুলি আলোচনা করে নিত তবে কিন্তু যদিদের আনাগোনা যেন আর শেষ হতে চায় না। অফুরান চিন্তা নিয়ে মৈথিলি দাঁড়িয়ে থাকে বাথরুমের শাওয়ারের তলায়।
স্নান সেরে ভেজা চুলে যখন আয়নার সামনে দাঁড়িয়ে, তখন ফোন বাজলো আবার। শরীর কেঁপে উঠল। কাপা হাতে ফোন ধরলে ও পাশ বলল, দেরি করলে কিন্তু ছবি ফেসবুক মেসেঞ্জারে যাবে। আমায় দয়া করো উন্মেষ, আমি অত টাকা কোথায় পাবো? সে চিন্তা তোমার, আমার মাথা অত খাটলে আর তোমায় কেন ধরব বস? বিরক্তিতে ফোন রেখে পিছন ফিরতে সারা শরীর শুকনো পাতার মতন কেঁপে উঠল। ওর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে আছে কৌস্তব। কার কাছে দয়া ভিক্ষা করছিলে বৌদি? কাকে টাকা দিতে হবে? কেন? বিপর্যস্ত বিধ্বস্ত মৈথিলি বিছানায় বসে পড়ে। ও হেরে গেছে। ওর সব সম্পত্তি লুট হয়েছে। ওর সব গৌরব আজ ভুল লুণ্ঠিত। দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে মৈথিলি। আমি বড় বিপদে কৌস্তব, বড়। মৈথিলির পাশে বসে সব শুনে শিশুসুলভ অপরিণত স্বভাবের ছেলেটা। কিন্তু সারল্য আর বুদ্ধিদীপ্ততা যে একই মাপকাঠিতে মাপার নয়। কৌস্তব সরল কিন্তু বোকা নয়, তাই মুহূর্তে ওর চোখের সরলতা ধূর্ততায় বদলে গেল। ঈগল চোখে শিকার ধরার একটা ঝলক খেলে গেল মনিতে। বলল, এতেই কাবু হলে চলবে কেন বৌদি ডিয়ার? ও এত সাহস দেখিয়েছে যখন, তখন ওকে তাড়িয়ে তাড়িয়ে কেলানি না খাওয়ালে যে তোমার দেওরের এগরোল হজম হবে না। ভয় পেয়ে যায় মৈথিলি। আমার মাথার দিব্যি রইল, যদি তুই কিচ্ছুটি করতে যাস, ও ক্রিমিনাল। জানি না ওর দলে কতজন আছে, তারা কে কি রকম, কতটা পাওয়ারফুল লোকজনের হাত আছে ওদের মাথায়। তুই কি জানিস একটা এইটুকু ছেলে? এইটুকু ছেলের যে হাতটা এইটুকু নয় বৌদি ডিয়ার। বন্ধুর বাবা থানার বড় বাবু। তুমি শুধু নাম্বারটা দাও, ওর হিস্ট্রি জিওগ্রাফি বদলে রেখে দেব। মৈথিলি অবিশ্বাস্য চোখে চাইল, বলল, তুই আমায় কিছু বলবি না? ও আরও অবাক। বলছি তো, তুমি কি সব কিছু লেটে বোঝো? ফোন নাম্বারটার কি সামনের জন্মে দেবে? চোখ ভিজে আসে মৈথিলি। কৌস্তবের নজরও তো বদলালো না ওর প্রতি ওর আচরণ। দেওরের কথা মতো তাই নাম্বারটা দিয়ে দিল, আর তাতে কাজও হতে দেখল। কৌস্তব করল যা বলল। উন্মেষের সঙ্গে আরও দুজন ছিল, যারা এভাবে ব্ল্যাকমেল আর এক্সটর্শনের মাধ্যমে মানুষকে লুটছিল। এফআইআর লঞ্চ হয়, চার্জশিট তৈরি হয়, আর কেস 6-7 মাসের ভিতর কোর্টে ওঠে। কিন্তু এত বড় ব্যাপারটা তো আর শুধু কৌস্তব আর ওর বৌদির ভিতর থাকতে পারে না। তাই জানতে পারে কৌশিক, শ্বশুর, শাশুড়ি, পাড়ার লোকজন, আত্মীয় স্বজন, মৈথিলির বাবা মা, আরও অনেকে। কারণ খবরটা সোশ্যাল মিডিয়াতেও ভালো সাড়া পেয়েছে। প্রাক্তন প্রেমিক বর্তমান ব্ল্যাকমেলার, এ খবর মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বড় মজার আর বিনোদনের বিষয়বস্তু। বাজারে এসব খবরের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী। কৌশিক এসব সহ্য করতে পারছিল না। বাড়িতে নিয়ে অশান্তি নিয়ত। ও বলে, কৌস্তব কি বোঝে? ওকে কেন এসবে ইনভলভ করলে? আমাকে বললে আমি অন্যভাবে হ্যান্ডেল করতাম। বাড়ির লোকেরা অসন্তুষ্ট। তাদের বক্তব্য, তুমি বড়, তোমার তো বুদ্ধি হওয়া উচিত ছিল, তুমি কি করে বাচ্চা ছেলেটাকে উস্কালে? কৌস্তব যদিও প্রতিবাদী হয়েও বলে, কিন্তু এতে যে একজন ক্রিমিনাল ধরা পড়ল, সমাজ থেকে একটা বিষ সরল। তুই দায় নিয়েছিস সমাজ বিষমুক্ত করার। যে যা ইচ্ছে করুক, নিজেকে সামলে রেখে চলাই বুদ্ধিমানের কাজ। তা না করে যত গু ঘাটবি তত দুর্গন্ধ ছড়াবে, খেকিয়ে বলে কৌশিক। বলে তাকায় মৈথিলির দিকে, আর ওর ওই দৃষ্টিতে সারা শরীর দিয়ে দুর্গন্ধ পায় মৈথিলি। যেন ওই ঘেটে যাওয়া গু মৈথিলি নিজেই। কৌস্তব নিজের মতে অনড় থাকে, একাই লড়ে। সবাই হাত গুটিয়ে নিলে কি করে সমাজকে অপরাধ মুক্ত করা যাবে? শাশুড়ি বলেন, মেয়েরাই যত নষ্টের গোড়া। নিজে সংযত থাকলে তো আর এসব কলঙ্ক আসে না। ভাবলাম, ভালো বাড়ির থেকে মেয়ে নিয়ে এলাম, কি করে জানবো তার এত কেলেঙ্কারি? এখন বোঝা সামলাও। কৌস্তব চেঁচিয়ে যায় একাই, কি যা তা বলছো? কিসের কলঙ্ক? যদি দাদার কোনো পাস্ট অ্যাফেয়ার থাকতো, তখন সেটাকে কলঙ্কের চোখে দেখতে। এটা কি এমন দোষের? তোমার দাদা যে সন্তান ধারণ করবে না, করবে তোমার বৌদি। তাই মেয়েদের পবিত্র থাকতেই হয়, মৈথিলির শাশুড়ি চিবিয়ে চিবিয়ে বলেন। মৈথিলি নিজের হয়ে লড়ার ইচ্ছে হারায়। মনে হয় সেদিন কৌশিককে হারালেই বুঝি ভালো হতো। তবে আজ হয়তো সেই দিনের ভালো লাগায় এমন বিশ্রীভাবে মরচে ধরত না। বছর ঘুরতে উন্মেষের সাজাও হয়। 12 বছরের জেল
আর 50,000 টাকা জরিমানা। কিন্তু ওই বছর ঘোরার সঙ্গে সঙ্গে মৈথিলি কি স্বস্তি পায়? একটা স্বাধীন উন্মুক্ত জীবন কি জোটে ওর ভাগ্যে? যদি তাই পেত তবে কি গোয়া বা ভাইজাকের সৈকতে কৌশিকের হাত ধরে বসে থাকতো না? একটা ডাবে স্ট্র লাগিয়ে দুজন মুখোমুখি বসে কি খেত না মিষ্টি নোনতা জল? আর ছবি তুলে সে ছবি ফেসবুকে আপলোড করে কি লিখতো না, লাভ অলওয়েজ গ্রোজ বাট নেভার ডাইজ? তবে কেন মৈথিলি একজন ডাক্তারের চেম্বারে নাম লেখার কাজটা নিল? কৌশিকের রান্নাঘরের টিকটিকি বা আরশোলা হয়ে হয়তো জীবনটা নীরবতায় ভয়ে ভয়ে পার করে দিতে পারত। কিন্তু যুগ বদলেছে বাঁচার শর্তের সমীকরণ। তাই মুখ বুজে আর বাস করা যাচ্ছিল না ও বাড়ি। বুকে গিয়ে বড় বৃত্ত কৌশিকের হাসি। হ্যাঁ, যখন কোনো বিষয়ে মৈথিলি নিজের বক্তব্য প্রকাশ করত তখন ওর বিদ্রূপের হাসি তাচ্ছিল্য বোঝাতে অতিরিক্ত প্রয়াস করাতো না। যদি শাশুড়ি বলতেন, বড়দির মেয়ের এবার একটা বিয়ে দিয়ে দেওয়া দরকার, বয়স বাড়ছে, এদিকে মেয়ে চাকরি করে অস্থির, তখন যদি মৈথিলি বলেছে তা থাক না, ওর যখন নিজের মনে হবে তখন নিশ্চয়ই বিয়ের কথা বলবে, সে সময় কাঁধ ঝাঁকিয়ে হাসে কৌশিক। অর্থাৎ তুমি বলবে কে কি করবে। বাড়ির কাজের বউ হাতের মোবাইল নিয়ে এসে যদি বা বলল, কিসব ভিডিও দেখো বৌদি, আজকাল মেয়েগুলোর লজ্জা বলতে কিছু নেই। সে ভিডিওয়ে চোখ রেখে মৈথিলি যদি বা বলতো, সত্যি এদের বাড়ির লোকও কি দেখে না? আর মুহূর্তে সজাগ ইন্দ্রিয় যখন খুঁজে নিত ঘরের যে কোনো প্রান্তে থাকা কৌশিককে, তখন দেখতে পেত তার মুখের বিদ্রূপ। কি দরকার এত কষ্ট করে কোনো রকমে জুড়ে থাকার? পলেস্তরার ভিতর জল চুইয়ে ঢুকতে শুরু করলে তা দেওয়াল ছেড়ে দেয়। মৈথিলি আর কৌশিকের মাঝের সমস্ত আবেগ যেন ফুরিয়ে গিয়েছিল। তাই বাড়ছিল ঘর্ষণ, নষ্ট হচ্ছিল সৌন্দর্য। তাই ছাড়তে হলো ও বাড়ি ছাড়ার সময় শুধু কৌস্তবের চোখে জল দেখেছিল মৈথিলি। কৌস্তব বলেছিল, প্লিজ যেও না বৌদি। ওর চোখে ঘৃণা বা অবমাননা দেখেনি মৈথিলি। ওর গালে হাত রেখে বলেছিল, আজও কি প্রথম দিনের মতো ভালোবাসিস? মৈথিলির হাত নিজের হাতে নিয়ে কৌস্তব বলেছিল, আমি যে কোনো কিছু বদলে যেতে দেখতে পাচ্ছি না, তোমার কি হলো, আমায় বলবে তো? দীর্ঘশ্বাস ফেলেছে মৈথিলি। তুই আমায় সত্যি ভালোবাসিস কৌস্তব? যে বৌদির খারাপটা আর ভালোটাকে একই সঙ্গে ভালোবাসে, তাকে আলাদা চোখে দেখে না, হয়তো এটাই ভালোবাসার সংজ্ঞা। কৌস্তবের হাত ছাড়িয়ে চলে আসতে বড় কষ্ট হচ্ছিল। ও তখনও বলছে, বৌদি যেও না প্লিজ। মৈথিলি জানে না কৌস্তব কেন ওকে এতটা ভালোবেসেছিল। মৈথিলিও ভালোবাসত কৌস্তবকে, কিন্তু মৈথিলি তো কৌশিককেও ভালোবাসত, আজও বাসে। শুধু সব ক্ষেত্রে সমান সমান সব কিছু হয়তো বা ফেরত পাওয়া যায় না। কৌশিক এখনো পর্যন্ত আর বিয়ে করেনি ঠিকই, ওদের মাঝে ডিভোর্সও হয়নি, কিন্তু মাঝের 2 বছরে কৌশিক না একটা ফোন করেছে, না এসেছে ওর বাড়িতে। মৈথিলি শুধু একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখল কৌস্তবকে ট্যাগ করা কৌশিকের একটা ছবি, যেখানে সিমলা গেছে সে একটা বড় টিমের সঙ্গে। আর তখনই ফ্রেন্ড লিস্ট চেক করে দেখল মৈথিলিকে আনফ্রেন্ড করে রেখেছে সে। কবে মৈথিলির জানা নেই। শুধু আজকের ট্যাগ পোস্টটা একটা কড়া নেড়ে যেন জানিয়ে দিয়ে গেল, আর নেই, আর হবে না।